অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। নির্বাচনের আগেই আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার, বাতিল হচ্ছে 12 তারিখের নির্বাচন। খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। নির্বাচনের 96 ঘন্টা আগে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন কিনা, নির্বাচন হবে কি হবে না, এই ইউনূসকে পদত্যাগ করানো অত্যন্ত জরুরি। সেই নির্বাচনটিকে বাতিল করে একটি সকলের কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের সম অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন না করা পর্যন্ত বাংলাদেশ স্থিতিশীল হতে যাচ্ছে না। ভালো কিছুই হতে যাচ্ছে খুব শীঘ্রই। 12 তারিখে কোনো সংসদ নির্বাচন হবে না, হচ্ছে না। আগামী 8 থেকে 11 তারিখ বাংলাদেশে ভয়াবহ অন্যতম বিপর্যয় শুরু হতে যাচ্ছে, যার নমুনা এবং যার উদ্বোধন আজকে যমুনাতে হয়ে গেছে। হাদিকে সৃষ্টি করেছে সরকার, হাদিকে হত্যা করেছে সরকার, এবং এখন হাদির বিচারের অজুহাতে নির্বাচন ঠেকাতে চাইছে কি সরকার? সরকার কি তবে এক হাদি দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াকে একেবারে বানচাল করে দিতে চাইছে? নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসকে আল্লাফতে হয়ে যেতে পারে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, ডক্টর ইউনূসকে আদৌ সেফ এক্সিট পাবে? সেফ এক্সিট যদি পেয়েও থাকে, বিশ্বের যে কোনো দেশে গেলেও যে কোনো কিছু ঘটে যেতে পারে, বা নির্বাচনের আগেও ঘটে যেতে পারে। অলরেডি ওই রকম অ্যাক্টিভিটি করছে ভারত। পালাবি কোথায়? পালানোর সকল রাস্তা বন্ধ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। কোন লেভেলে যে খেলা চলছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে বা বলা হচ্ছে যে নির্বাচনের 96 ঘন্টা আগেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, আর সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। দর্শক মণ্ডলী, বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, সেই পরিস্থিতির আলোকে আপনার কাছে কি মনে হচ্ছে? আদৌ কি এই নির্বাচনের আগে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে কিনা, অথবা আপনি চান কিনা নতুন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন হোক? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই ইউনূসকে পদত্যাগ করানো অত্যন্ত জরুরি বাংলাদেশের সাথে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য। সেটি হচ্ছে এই নির্বাচনটিকে বাতিল করে একটি সকলের কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের সম অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন না করা পর্যন্ত বাংলাদেশ স্থিতিশীল হতে যাচ্ছে না। এই নির্বাচনটি না হওয়ার সম্ভাবনাই বেশি, অথবা এই নির্বাচনটি শেষ মুহূর্তে বানচাল হয়ে যেতে পারে। কারণ সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, আলোচনা করেন, এবং সবাই ভাবছেন যে এই নির্বাচনটি মূলত বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কোনো স্বস্তি দেবে না। কারণ যেভাবে এই নির্বাচনটি করবার চেষ্টা করা হচ্ছে, ডক্টর ইউনূস যেভাবে এই নির্বাচনটি প্ল্যান করছেন, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অস্থিতিশীল সরকার হতে যাচ্ছে। এ ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু পণ্ডিতদের মাঝে নেই, অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে নেই। ডক্টর ইউনূস দেখুন কি করেছেন। তিনি এই নির্বাচনটিকে সাজিয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার সম্পূর্ণ বাইরে রেখে, যেখানে তাদের ন্যূনতম 50 ভাগ মানুষ, 50 থেকে 60 ভাগ মানুষ এই দলের সাথে সংযুক্ত, তাদেরকে যখন আপনি বের করে দিলেন, অর্থাৎ ন্যূনতম 50 ভাগ মানুষ এই নির্বাচনের সাথে সম্পৃক্ত নয়। তাদের নেত্রী কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এবং সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না, তারা সম্পূর্ণভাবে বয়কট করবে। এরপরে আসুন ডক্টর ইউনূস আসলে কি করতে যাচ্ছেন এই নির্বাচনের দিনে। আমাদের কাছে যে তথ্য উপাত্ত আসছে, অত্যন্ত ইউনূসের কাছের লোক থেকে যে তথ্য উপাত্তগুলো আমরা পাচ্ছি, সেটি অত্যন্ত ভয়ঙ্কর। ইউনূস তার ক্ষমতায় থাকবার প্রক্রিয়াকে বাড়ানোর জন্য যেটি করতে যাচ্ছে সেটি হচ্ছে হা ভোটকে যে কোনোভাবে, আপনি ভোট দেন বা না দেন, হা ভোট কিন্তু ইতিমধ্যেই জয়ী হয়ে গেছে এবং তারা জয়ী করে ফেলেছেন। অর্থাৎ হাকে জয়ী করা হবে যদি নির্বাচনটি হতে পারে। এবং আরো যেটি ভয়ঙ্কর তথ্য, এবং আমাদের বিএনপির বন্ধুদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি তারা এটা বুঝবেন, সেটি হলো যে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এমনিতেও যে দল সরকারে থেকেছে সেই দল যখন তাদের অধীনে ক্ষমতা নির্বাচন করেছে, সেই নির্বাচনে সরকারি দলের বাইরে বিরোধী দল কখনোই ক্ষমতায় আসেনি। সেই ইতিহাস থেকেও যদি দেখেন, আজকে কিন্তু ডক্টর ইউনূসের ছাতার নিচে মূলত জামাত ক্ষমতায়, জামাত এনসিপি ক্ষমতায়। তো এই প্রক্রিয়ায় যে নির্বাচনটি হবে, যদি হতে পারে 12 ফেব্রুয়ারি নির্বাচনটিতে, সেই নির্বাচনে কোনোভাবেই বিএনপি জয়ী হতে যাচ্ছে না। অর্থাৎ ডক্টর ইউনূস তার মেটিকুলাস ডিজাইন যেটাকে তিনি বলে থাকেন, সেই প্রক্রিয়ার মাধ্যমেই এবং তার
তার উদ্দেশ্যকে বাস্তবায়িত করবার জন্যই, মার্কিনী উদ্দেশ্যকে বাস্তবায়িত করবার জন্যই, কিন্তু ইতিমধ্যে তাদের কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক তারা করে ফেলেছে। দেখুন, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদেরকে যেভাবে তারা জয়ী করেছে, এই জয়ী প্রক্রিয়াটা কিন্তু স্বচ্ছ ছিল না, সবাই এখন বলছে। এবং কারচুপির মাধ্যমে জয়ী করা হয়েছে এ কারণে, সেটি হলো জনগণকে তৈরি করা জামাতের বিজয়টাকে যাতে জনগণ মেনে নিতে পারে। অতএব ডক্টর ইউনূস যে পরিকল্পনাটি করছে সেটি হচ্ছে খুব সূক্ষ্মভাবে, খুব অত্যন্ত আমেরিকার সাথে কোঅর্ডিনেট করে তার এই পরিকল্পনা করছে। এবং আমরা আরো যেটা ভয়ঙ্কর তথ্য পাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে দ্বিধা বিভক্ত, এবং সেনাবাহিনীর একটা পাওয়ারফুল অংশ এই প্রক্রিয়াটিকে বাস্তবায়ন করতে যাচ্ছে। অর্থাৎ জামাতের বিজয়কে তারা, জামাত এনসিপির বিজয়কে তারা নিশ্চিত করবে ডক্টর ইউনূসের ছায়ায় রেখে। অতএব এখন সমস্যাটা হলো, এই যে নির্বাচন ডক্টর ইউনূসের পরিকল্পনা মাফিক এই নির্বাচনটি মনে করেন হয়ে গেল, এবং জামাতকে তারা ক্ষমতায় নিয়ে আসলো। তার একবার ক্ষমতায় নিয়ে আসলে তখন তাকে তো নামানো অনেক কষ্টের ব্যাপার হওয়ার কথা। কিন্তু যে প্রক্রিয়ায় এটি করা হবে তাতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপি সহ যাদের সমর্থকরা এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা কি মনে করেন বসে থাকবে? তারা বসে থাকবে না। অতএব বাংলাদেশ এই নির্বাচনের মাধ্যমে যে স্থিতিশীলতা অর্জন করবার কথা ডক্টর ইউনূস বলছে, সেটি কোনো মতেই যে হতে যাচ্ছে না সেটি সুস্পষ্ট। তাই দেশকে যারা ভালোবাসেন, দেশ নিয়ে যারা সঠিক চিন্তা করেন, এই 16 কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা ভাবেন, তাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এই নির্বাচনটিকে বাতিল করে একটি সকলের কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের সম অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন না করা পর্যন্ত বাংলাদেশ স্থিতিশীল হতে যাচ্ছে না। সো আমাদের প্রিয় দর্শক যারা আমার এই আলোচনাটি শুনছেন, আপনারা একটু চিন্তা করুন এবং দেখুন, বাংলাদেশকে যারা আমরা ভালোবাসি, যারা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চাই, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষের ভোটের অধিকার থাকবে, যেখানে মানুষ তার অধিকার এবং আইনের শাসন থাকবে, এখন এই পরিস্থিতি করবার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন দরকার, যেটি ডক্টর ইউনূসের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেটির মাধ্যমে হতে যাচ্ছে না। তাই সরকার এই ইউনূসকে পদত্যাগ করানো অত্যন্ত জরুরি বাংলাদেশের সাথে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য। আগামী 8 থেকে 11 তারিখ বাংলাদেশে ভয়াবহ অন্যতম বিপর্যয় শুরু হতে যাচ্ছে। অনেক রক্ত ঝরবে। যার নমুনা এবং যার উদ্বোধন আজকে যমুনাতে হয়ে গেছে। মনে রাখবেন, জঙ্গি হাদিকে হত্যার নির্দেশনা যারা দিছে, আজকে শিবিরের জঙ্গি আম্মারের উপর আক্রমণ নির্দেশও তারা দিছে। এই আক্রমণটা দরকার ছিল আগামীতে এই আন্দোলন প্রসারিত করার জন্য। তারেক রহমান হয়তো দেশে থাকতে হবে, ক্ষমতা যাওয়ার জন্য বেশি ফালফারাফারি করলে 14 শিখরে ঢুকতে হবে, এটাই কনফার্ম। ফালফারা যাবে না। যদিও দেশপ্রেমিক গোয়েন্দা সদস্যের তথ্যের ভিত্তিতে যে তথ্যটা আমি পেয়েছি, এটা আমি অ্যানালাইজ করে অনেক আগেই বলছি। আমি এও বলছি, এক কুত্তার খাওন আর এক কুত্তা কিন্তু কখনো সহ্য করে না, ঢেউ মারবেই, সুতরাং সোজা না। বন্দোবস্ত মনে রাখবেন, 24-এর 5 আগস্ট কোনো গণঅভ্যুত্থান হয় নাই, জঙ্গি হামলা হয়েছে, একটা নিবিড় সেনা কু ঘটছে ডিপ স্টেটের মারফত। ভাই এখন যে সেনা সদস্য, যে অফিসাররা এর সাথে জড়িত, ওয়াকার সহ যারা জড়িত, এরা কি মানে তাদের বাঁচা লাগবে না? তাদের বাঁচতে হলে ডেভিড ইউনূসকে রাষ্ট্রপতি বানাইতে হবে। তাদের বাঁচতে হলে অবশ্যই সাদা শকুনকে প্রধানমন্ত্রী বানাইতে হবে। এছাড়া কোনো পথ খালি নাই। আসেন, গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্বাস অবিশ্বাস আপনাদের বিষয়, আমার এটা নিয়ে কোনো হেডিক নাই। বিএনপির ভোট বর্জন ছাড়া আর কোনো উপায় নাই। রাজধানী সহ সারা দেশে নির্বাচনের প্রেক্ষাপট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত অস্বাভাবিক হয়ে উঠছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী একটি মেটিকুলাস ডিজাইন অনুসরণ করে নির্বাচন আয়োজন প্রক্রিয়া এগোচ্ছে। ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে এই নির্বাচন মনিটর করা হচ্ছে বলেও জানা গেছে। জামাতকে ক্ষমতায় আনতেই মূলত এই বহুমাত্রিক পরিকল্পনা। ধারণা করা হচ্ছে 200-এর বেশি আসন নিশ্চিত করে জামাত সরকার গঠন করবে। ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে বসানোর পরিকল্পনাও এই নকশার অংশ। নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জামাতকে ক্ষমতায় বসানো প্রয়োজন বলে মনে করা হচ্ছে। ইউনূস সরকারের আমলে গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন আইন সংস্কার, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও সিভিল প্রশাসনকে দায় মুক্তি দেওয়ার জন্য সংসদে বিল আকারে আইন পাস করতে হলে 2/3 মেজরিটি অপরিহার্য। এই কারণে এত বড় সংখ্যাগরিষ্ঠতার টার্গেট নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে দায়িত্বপ্রাপ্ত জিওসিরা যারা মেজর জেনারেল পদমর্যাদার নিজ নিজ এলাকায় জামাতকে জয় করার আলাদা আলাদা ডিজাইন তৈরি করে রেখেছেন বলেও সেনা সূত্রে দাবি করা হচ্ছে। আরো ভয়াবহ অভিযোগ হলো, ছাপাখানা থেকে প্রায় 2 কোটি ব্যালট পেপার গোপনে বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। ভোটার উপস্থিতি না থাকলেও ভোটের বাক্স ভরে থাকবে, এমন কথা প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে। জামাতের শীর্ষ এক নেতা আলাপচারিতায় জানিয়েছে, আমেরিকান দূতাবাসের সঙ্গে সমন্বয় করে জামাত ও সেনাবাহিনী একযোগে কাজ করছে। সব মিলিয়ে প্রায় 2 শতাধিক আসনে টার্গেট নিয়ে মাঠে নেমেছে জামাত। এই বাস্তবতার বিএনপির সামনে ভোট বর্জন ছাড়া আর কোনো সম্মানজনক ও কার্যকর পথ খোলা নেই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা। মনে রাখবেন, গলা ফাটাইয়া কেন চিল্লাইতেছি?
অবশিষ্ট বাংলাদেশে এখন যা একটু অবশিষ্ট যা আছে এইটা রক্ষার জন্য যদি 12 তারিখের আগে বিএনপি ভোটটা বর্জন করতো তাহলে একটু হইলেও সেখান থেকে উদ্ধার হইতো। কিন্তু আমি জানি না, তারা তো বারবার ওদের পাতানো ফাঁদে পা দিতেছে, পাশা মারা খাইতেছে, কিন্তু ওরা তারপরে হুশ আসতেছে না। কেন হুশ আসতেছে না? মানে ক্ষমতার লোভ তো মব সন্ত্রাসীদের কম করে নাই হেরা, ঠিক আছে? এইখান থেকে ওই যে ক্ষমতা, কিন্তু সম্ভব না। সূত্রের মারফত আমি একটা বিশ্বস্ত সূত্রে, যত তথ্য বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি আপনাদেরকে এর মধ্যে জানাইছি, আগেও বলছি এখনো বলছি, 12 তারিখে কোনো সংসদ নির্বাচন হবে না, হচ্ছে না। 12 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন, গণভোটের নির্বাচন। এবার আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বলবেন এখন আওয়ামী লীগের করণীয় কি বা আওয়ামী লীগ কি করতে যাচ্ছে, বিদেশে বসে থাকা যে সকল সিনিয়র নেতাগণে রয়েছেন, 2 হাত ধরে অনুরোধ করে বিনয়ের সাথে বলতেছি, কার সাথে কোথায় কি মিটিং হইতেছে, কোন তারিখে কোন ঘোষণা আসতেছে, এইগুলো আগে ভাবে পাবলিশ করে না। প্যাটের ভিতরে কয়টা কথা রাখলে মানে আপনার অতিরিক্ত বদ হজম হবে না, অ্যাসিডিটি হয়ে যায় না, আমি জানি। মানে আবাজাবা উপর্যপুরি খাইলে বদ হজম হয়, এছাড়া কিন্তু বদ হজম হয় না। দয়া করে ফ্যাটের মধ্যে কিছু কথা রাখেন। নেত্রীর এই মুহূর্তে আমাদের নেতৃত্বের নির্দেশনা নো ভোট নো ভোট। আমরা আপাতত ঘরে বসে সেই জিনিসটা দেখতে থাকি, শুধু দেখতে থাকি। কিন্তু শুধু দেখলেই হবে না, অবশ্যই লগি বৈঠে এবং সরকি, অনেক জায়গায় আমার এলাকায় বলা হয় ফুলকুচি, রেডি রাখতে হবে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ যে নির্দেশনা শুধু সেখানে থাকতে হবে। কখন ডাক দেয়, কোথায় যাইতে হবে, সেখানে আমরা শুধু হট করে চলে যাবো। ওই ডাক দেওয়ার সাথে সাথে যে কোথায় কি আছে, লগি বৈঠা কোথায় আছে, খুঁজতে যাওয়ার সময় নেই। প্রস্তুত রাখতে হবে নিজেদের মধ্যে, এবং আপাতত খিস খেয়ে থাকেন, চোখ কান খোলা রেখে আপাতত খিস খেয়ে থাকেন। ভালো কিছুই হতে যাচ্ছে খুব শীঘ্রই। আওয়ামী লীগের লক্ষ্য ক্ষমতা যাওয়ার জন্য, আওয়ামী লীগের লক্ষ্য মানচিত্র সার্বভৌমত্ব রক্ষা করা, দেশদ্রোহী জঙ্গি জামাতিদের হাত থেকে, ডেভিল ইনুসগঞ্জের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। এখানেই শুধু পার্থক্য বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। বিএনপি মব তৈরি করে যেভাবে ক্ষমতা যাবে, বাংলাদেশ কোথায় গেল না গেল ওইটা দেখার বিষয় না, কিন্তু আমাদের ক্ষমতা যাওয়ার জন্য না। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি ডেভিল ইনুসগঞ্জদেরকে এই দেশের মানচিত্রের মধ্যে একেবারে সারা জীবনের জন্য অক্সিজেন বন্ধ করে দেওয়া। সুতরাং সেইভাবেই প্রস্তুতি থাকতে হবে ভাইয়ের। খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো। ভিডিওটা একটু বড় হলেও প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি সাধারণত কাউকে রিকোয়েস্ট করি না, বাট আজকে রিকোয়েস্ট করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, হাদি হত্যা শিকার হয়েছে 12 ডিসেম্বর, এবং ফয়সাল করিম ও আলমগীর শেখ নামে 2 জনকে অভিযুক্ত করা হয়েছে, যেই 2 জন হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গিয়েছে। পুলিশের তদন্তে আমরা জানতে পারলাম যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক কিছু নেতা এর সঙ্গে জড়িত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগ কাউকে মারতেই চায়, সেটা হাদি কেন? জুলাইয়ের আগে আমরা হাদিকে কয়জনে চিনতাম? নাহিদ না কেন, হাসনাত না কেন? এরা তো আওয়ামী লীগের আরো বড় টার্গেট হওয়া উচিত। হাদি কেন? হাদিকে ফয়সাল করিম মেরেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ফয়সাল করিম কার কথায় মেরেছে? কে সেই ব্যক্তি? সে কি আওয়ামী লীগ নাকি অন্য কেউ, যে হাদি মারা গেলে যার সবচেয়ে লাভ হয়? এবং ফয়সাল করিমের কাছে যে 218 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে, সেই চেক কেন ফয়সাল করিম ক্যাশ করতে পারলো না? একটা লোককে মারতে কি 218 কোটি টাকা লাগে? 218 কোটি টাকা দিয়ে তো সিঙ্গাপুর থেকে আরো ভালো ভালো শুটার আনা যায়। এই 218 কোটি টাকা দিয়ে তো আরো অনেকজনকে মারা যায়। এই সব রহস্যের সমাধান হয়তো কখনোই হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই হাদির বিচারের দাবিতে কেন আজকে এই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আসলো? দেখুন, ইউনূস সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করার দরকার করেছে। শুটার ফয়সাল করিম ভারতে পালিয়ে গিয়েছে, ভারত স্বীকারই করতেছে না যে পালাইছে। এখন ইউনূস কি করবে? ইউনূস কি ভারতের সঙ্গে যুদ্ধ করবে? পারবে না তো। শেখ হাসিনার বিচার এত তড়িৎ গতিতে হয়েছে, তারপরেও 1 বছর 1 মাসের মতো সময় লাগছে রায় ঘোষণা করতে। একটা প্রসেস তো আছে। তারপরেও এই হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দিনের পর দিন তারা শাহবাগ দখল করে রেখেছে, সরকার কিচ্ছু বলে নেই। আরে বাংলাদেশে তো আরো অনেক খুন হয় না? যার যা সে বোঝে। হাদি মারা গেছে, হাদির পরিবার কষ্ট পায়, অন্য মারা গেলে তার পরিবার কষ্ট পায় না? পায় তো। এখন যখন হাদির ভাইকে স্কিল্ড ওয়ার্কার না হওয়া সত্ত্বেও তাকে যুক্তরাজ্যের বার্মিংহাম দূতাবাসে চাকরি দিয়ে পাঠালো, হাদির বউকে 1 কোটি টাকা ক্যাশ আর 1 কোটি টাকার ফ্ল্যাট দিল, তখন তারা বলে নেই যে আমরা ফ্ল্যাট নিব না, আমরা বিচার চাই। সেটা তো বলে নেই, নিয়েছে কিন্তু। এখন এই যে যমুনা ঘেরাও, নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি আছে, এখন কি যমুনা ঘেরাও করার সময়? ইউনূস সরকার কি করতে পারতো বলেন? খুনি পালিয়ে গেছে ভারতে, ইউনূস সরকার সেই খুনির বাবা মা স্ত্রী প্রেমিকা সহ 14 গোষ্ঠীকে জেলে ভরে রেখেছে। ইনকিলাব মঞ্চ বলতেছে আমরা বিচার চাই, কিন্তু কোন প্রক্রিয়া বিচার চাই সেটা কিন্তু বলতেছে না। পরে বলল আমরা চাই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল তদন্ত করে দেখুক। ইউনূস সরকার বলল ঠিক আছে বাবা, আজকে শুক্রবার, কালকে শনিবার, রবিবার অফিস খুলুক, তখন আমরা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে চিঠি লিখবো। আপনি রবিবার পর্যন্ত সময় দিবেন না? সময় দেয় নাই কিন্তু। সেই হাদি মারা গেল, হাদি মারা যাওয়ার পরে বেগম জিয়া মারা গেল, ইরানে সরকার বিরোধী আন্দোলনে বহু লোক মারা গেল, ভেনেজুয়েলা থেকে মাদুরাকে ট্রাম্প অ্যারেস্ট করে নিয়ে গেল, গঙ্গায় কত পানি গড়ালো, তারপরও হাদি প্রাসঙ্গিক আছে এবং থাকা উচিত। হাদি হচ্ছে বিপ্লবী, এবং হাদির জানাজা যেভাবে মানুষ হয়েছে তাতে বোঝা গিয়েছে মানুষ হাদি কত ভালোবাসত। এবং জুলাই হত্যাকাণ্ডের কারণে তো আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেই। হাদির মৃত্যুতে অভিযুক্ত হওয়ার পর আওয়ামী লীগ রাজনীতি থেকে আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। এখন সেই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আন্দোলন করে, যখন নির্বাচনের মাত্র 5 দিন বাকি। এখন আপনারাই বলেন যে ইউনূস সরকারের আর কি করার আছে বলেন আপনি? তারা কি করতে পারে? কিছুই করতে পারে না। এটা কি ইনকিলাব মঞ্চ জানে না? নিশ্চয়ই জানে। তাহলে প্রশ্ন হচ্ছে যে জেনে শুনেও তারা কেন আজকে এই যমুনা অবরোধ করতে গেল? তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিল, সেখান থেকে উঠছে,
উইঠা যমুনা দিকে রওনা করছে, পুলিশ বাধা দেয় নাই। যখন তারা একদম যমুনার মেইন গেট, সেই গেট খুলে ইউনুসকে তারা ঘেরাও করবে, এটা কি মেনে নেওয়া যায়? তবে এটাও নিন্দনীয় যে পুলিশ অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, পুলিশ অনেক খারাপ অঙ্গভঙ্গি করেছে, আবার বলে আয় আয় হাদিল্লাস দিমু, এগুলো কিন্তু উচিত হয়নি। এদেরকে থামানোর জন্য আর কি করার আছে আপনি আমাকে বলেন। এখন সে কি প্রশ্ন, এটা কি ইনকিলাব মঞ্চ জানে না যে ইউনুস সরকারের কিছু করার নাই? যেখানে খুনি ভারতে পলাতক, ভারত স্বীকার করতেছে না, খুনির বাপ মা যদি গোষ্ঠীরে জেলে ভরে রাখছে, সেখানে আর কি করার আছে? তো এই ইনকিলাব মঞ্চের ডক্টর ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করার কারণটাও কিন্তু অনেক গভীর। আপনি খেয়াল করে দেখবেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু জামাত ইসলামেরই আরেকটা অঙ্গ সংগঠন। আমরা দেখেছি অতীতে যে জামাত ইসলাম বা ছাত্র শিবির যখন কোনো কথা বলতে পারতো না, তখন তারা এটা ইনকিলাব মঞ্চ দিয়ে বলাতো, এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু টাকা পয়সা দিত কারা? গণজাগরণ মঞ্চ চালাতে পয়সা লাগতো, ইনকিলাব মঞ্চে কি পয়সা লাগতো না? গণজাগরণ মঞ্চ তো অনেক লাগতো, ইনকিলাব মঞ্চে অল্প লাগতো, বাট লাগতো তো। সে টাকাগুলো জামাত শিবিরের ফান্ড থেকে দেওয়া হতো। তো এই ইনকিলাব মঞ্চ ছিল শিবিরেরই একটি অঙ্গ সংগঠন। এবং আজকেই দেখেন, আজকে এই যে যমুনা ঘেরাও করা হলো ইনকিলাব মঞ্চের নামে, সেখানে ইনকিলাব মঞ্চের অল্প কয়েকজন ছাড়া কিন্তু বাকি সব হতো জামাত শিবিরের। এবং সেখানে জামাত শিবিরের কিন্তু নেতাও ছিল, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু সশরীরে উপস্থিত ছিলেন, এবং শিবিরের প্রচুর পোলাপাইন সেখানে ছিল। তাহলে অনেকের মনে একটা ধারণা যে ইনকিলাব মঞ্চ এটা করতেছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য, কিন্তু বিষয়টা কিন্তু তার না। ইনকিলাব মঞ্চ একটু আগে ফেসবুক পোস্টে বলেছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, ইনকিলাব মঞ্চ যেখানে জানে যে ইউনুস সরকারের হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এর বেশি কিছু করার নাই, তাহলে ইনকিলাব মঞ্চ যদি নির্বাচন ভণ্ডুল হোক তা নাই চায়, তাহলে ইনকিলাব মঞ্চ কেন তারা ইউনুসের বাসভবন ঘেরাও করতে গেল? কোনো কারণ দেখি না। এই যে ইনকিলাব মঞ্চ ডক্টর ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করতে গেল এবং গিয়ে পুলিশের হাতে মার খেলো, এর পেছনেও কিন্তু রয়েছে জামাত ইসলামের পরামর্শ। জামাত ইসলাম পরামর্শ দিয়েছে যে তোমরা গিয়ে যমুনা ঘেরাও করো। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে জামাত কি চায় নির্বাচন না হোক? জামাতের আমির তো আজকে বিভিন্ন জায়গায় অনেক ভাষণ দিয়ে বেড়ালেন, অনেক জনসভা করলেন, পথসভা করলেন। তাহলে কি জামাত চায় নির্বাচনটা পিছিয়ে যাক? না দর্শক, জামাতও চায় না নির্বাচনটা পিছিয়ে যাক। তাহলে সে একই প্রশ্ন, তাহলে জামাত কেন ইনকিলাব মঞ্চকে পরামর্শ দিল যে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা ঘেরাও করার জন্য? এর পেছনে কারণটা কিন্তু আরেকটু গভীর। সেটা হচ্ছে বিএনপি। বিএনপি অলরেডি ইউনুস সরকারকে বলেছে আপনার কিছু উপদেষ্টা তারা নিরপেক্ষ নন, তারা সরাসরি জামাতের পক্ষে কাজ করতেছে, সুতরাং এদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সুতরাং এদেরকে আপনার বাদ দিতে হবে। এদের মধ্যে আছে বাণিজ্য উপদেষ্টা বশির, তারপর জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির, তারপরে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান, তার ভাই উপদেষ্টা খলিলুর রহমানের পিএস মোস্তাকিল্লা জহির, নুর ইসলাম ভুইয়া ছোটন, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা খোদাবক্স, যিনি এখন অবশ্য নাই, এখন চাকরি থেকে বাদ হয়ে গিয়েছে, বা তারপর ওনার প্রভাব আছে। তো এদেরকে নির্বাচনের অন্তত 96 ঘন্টা আগে এই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বলা হবে, অথবা পদত্যাগ না করলেও এদেরকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হবে, যাতে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে। কাজে আপনি ডক্টর ইউনুস, আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, মোস্তফা সরোয়ার ফারুকী সহ এরা থাকতে পারবে, সমস্যা নেই, বা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এরা থাকতে পারবে, কিন্তু এই কয়জন থাকতে পারবে না। এখন হয়তো আপনি ইউনুস বলতে পারেন যে আমি তাহলে এই অল্প কয়জন উপদেষ্টা নিয়ে চলবো কিভাবে? সেই সমাধানও কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে। বিএনপি বলেছে যে যদি আপনার এই অল্প কয়েকদিনের জন্য উপদেষ্টা দরকার হয়, তাহলে অধ্যাপক রহমান সোবাকে নিতে পারেন, সুলতানা কামালকে নিতে পারেন, অর্থনীতিবিদ সাবেক উপদেষ্টা হোসেন জিলুর রহমানকে নিতে পারেন, এইরকম আপনি নিতে পারেন। কিন্তু এই কয়জন উপদেষ্টাকে আপনার বাদ দিতেই হবে, কারণ এরা জামাতের পক্ষে কাজ করতেছে। তো এই কথা তো অবশ্যই জামাতের কানে গেছে, কিন্তু পক্ষান্তরে জামাত ইসলাম মনে করে যে এই কয়জন উপদেষ্টা আসলে নিরপেক্ষ, এবং এদের কারণেই বিএনপি সরকারের উপর প্রভাব বিস্তার করে নির্বাচনে সুবিধা নিতে পারতেছে না। এই কারণে বিএনপি ইচ্ছাকৃতভাবেই এই উপদেষ্টাদের উপর জামাতের ট্যাগ লাগিয়ে দিয়েছে। তো এই যখন অবস্থা, তখন জামাত চিন্তা করলো যে বিএনপি যেই সকল উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং ইউনুসকে চাপ দিচ্ছে তাদেরকে পদত্যাগ করিয়ে দেওয়ার জন্য, যাতে এটা ইউনুস করতে না পারে, এর জন্য ইউনুসকে অন্যভাবে চাপ দিতে হবে। তখনই এই ইনকিলাব মঞ্চকে পাঠানো হলো যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে, এবং সেখান থেকে তারা চলে এলো শাহবাগে। শাহবাগে কিন্তু তারা করলো। এবং একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে যে বর্তমান সরকারের উপদেষ্টারা কিন্তু তীব্রভাবে দ্বিধাবিভক্ত। এক গ্রুপে আছে ফয়জুল কবির, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, খলিলুর রহমান ইত্যাদি। আরেক গ্রুপে আছে তৌহিদ হাসান, আসিফ নজরুল, সালাউদ্দিন আহমেদ, মোস্তফা সরোয়ার ফারুকী। কাজেই এই ইউনুস সরকারের উপদেষ্টারা পুরো এটা দুইটা ভাগে বিভক্ত, এবং এর সুযোগ নিচ্ছে কিন্তু এই বিএনপি জামাত, এই দুই দলই, এবং উভয় দলই চায় সরকারের উপর প্রভাব বিস্তার করার জন্য যে যেভাবে পারে। তো সেই প্রভাব বিস্তারের উদাহরণই হচ্ছে যে বিএনপি চায় এই সকল উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা, ভোটের আগেই এইসব উপদেষ্টাদের ভোটের অন্তত 96 ঘন্টা আগেই পদত্যাগে বাধ্য করা, এবং বাধ্য করে নতুন কজন উপদেষ্টা নিয়োগ দেওয়া। এবং সুপারিশও করেছেন যে অধ্যাপক রহমান সোবাহান, সুলতানা কামাল, হোসেন জিল্লুর লাগলে নিতে পারে, এটা বিএনপির সুপারিশ। আর জামাতের কথা হচ্ছে যে না, সরকার যেভাবে আছে এভাবেই থাকবে, এবং এই সরকারই একটি সুষ্ঠু নির্বাচন করবে। কাজেই ডক্টর ইউনুস যাতে বিএনপির কথা মেনে এই অভিযুক্ত উপদেষ্টাদেরকে বাদ দিতে না পারে, এর জন্যই জামাত ইসলাম ইনকিলাব মঞ্চকে দিয়ে এই যমুনা ঘেরাও করে দিনভর একদম একটা পুরো একটা পরিস্থিতিকে গরম করে, যেখানে নির্বাচনের 5 দিন বাকি,
যেখানে আলাপ আলোচনা সংবাদ সব হওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক, সেখানে সেটা না করে পুরো সারাটা দিন ধরে এই খবরই চললো যে ইনকিলাব মঞ্চের উপর পুলিশ মারধর করেছে। জামাত মনে করতেছে যে পুলিশ যতই মারধর করবে ইনকিলাব মঞ্চের উপর, ততই জনগণের সিম্পিতিটা বাড়বে ইনকিলাব মঞ্চের উপর। এবং এই ইনকিলাব মঞ্চ এবং জামাত ইসলাম তারা কিন্তু একে অন্যের সমর্থক এবং একে অন্যের সহযোগী। তো এই কারণেই এই পরিস্থিতি। তবে দর্শক, আমি এখনো জানি না ডক্টর ইউনুস আসলে এই ফয়জুল কবির, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, মোস্তাইন জহির বিল্লাহ এদেরকে আসলেই বাদ দিবেন কিনা আমি এখনো জানি না। নির্বাচনের 96 ঘন্টা আগে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলে রাখি, সামনের 5টা দিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5টা দিনে অনেক কিছু ঘটবে। নির্বাচন হবে কি হবে না, হলে কি হবে, আবার হলে কোন দল কি পরিমাণ প্রভাব বিস্তার করবে, এই সব কিছু কিন্তু এই সামনের 5টা দিনের কর্মকাণ্ডের উপরেই কিন্তু নির্ভর করবে এবং পরিবর্তিত হবে। তো দর্শক, দেখলেন সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।